হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। তোমরা যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে আমরা শুরু করছি WBCS অপশনাল আইডি নতুন একটি টপিক, যেটা পেপার 1 এর একটি টপিক। পেপার 1 এর সোশ্যাল গ্রুপ। সোশ্যাল গ্রুপ সম্পর্কে অনেকেই তোমরা জেনে থাকতে পারো। তো সোশ্যাল গ্রুপ কি অ্যাকচুয়ালি? সোশ্যাল গ্রুপ হচ্ছে সোশ্যাল গ্রুপ কি সেই জায়গাটা আমরা এখানে দেখবো এবং সোশ্যাল গ্রুপের গুরুত্ব দেখব। তো আজকে আমাদের এই ক্লাসে আমরা দেখব সামাজিক গোষ্ঠী বা সোশ্যাল গ্রুপ কি এবং তার সঙ্গে সঙ্গে তার বৈশিষ্ট্য এবং সমাজতত্ত্বে কেমন ভাবে আলোচিত হয় তার কিছু সংজ্ঞা দেখে নেব। তো চলো আজকে শুরু করি আমাদের পেপার 1 এর সোশ্যাল গ্রুপ। যেখানে বলি যে সোশ্যাল গ্রুপ বলতে আমরা কি বুঝি? সিম্পলি সোশ্যাল গ্রুপ হচ্ছে কিছু ব্যক্তির সমষ্টি। কিছু ব্যক্তির সমষ্টিকে আমরা গ্রুপ বলি, তাই তো? কিছু ব্যক্তির সমষ্টিকে আমরা গ্রুপ বলে থাকি। সিম্পলি যে ব্যক্তি মাত্রই কিন্তু আমরা সোসাইটির অন্তর্ভুক্ত। ব্যক্তি আমাদের সোসাইটির মধ্যে সামাজিক গোষ্ঠীগুলির মাধ্যমেই কিন্তু ব্যক্তির প্রতিদিনের কার্যকলাপ সম্পাদিত হয়। সিম্পলি মনে করো তুমি একজন ব্যক্তি, তুমি সোসাইটির বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু তোমার কার্যকলাপ সম্পাদিত হচ্ছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ, তুমি একটা প্রতিষ্ঠান ছাড়া বাঁচতে পারবে না। কোন প্রতিষ্ঠান? এবং সেটাকেও আমরা একটা গ্রুপ বলতে পারি। তুমি দেখো, তুমি সারা দিনে তুমি তোমার সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু ফ্যামিলির মধ্য দিয়েই পালন করছো, অর্থাৎ একটা ফ্যামিলির মধ্যে থেকেই তুমি তোমার সমস্ত কিছুগুলো পালন করছো। তাহলে সেই বিষয়গুলো কখনোই কিন্তু তুমি গ্রুপ ছাড়া বাঁচতে পারবে না। তাহলে একটা ব্যক্তি গোষ্ঠীগত জীবনযাপনের মাধ্যমেই কিন্তু তার যাবতীয় উদ্দেশ্য ও প্রয়োজন সিদ্ধ হয়। তাহলে গোষ্ঠী হলো কি? গোষ্ঠী হলো কয়েকজন ব্যক্তি বা কিছু ব্যক্তির সমষ্টি বলতে পারি, তাই তো? তাহলে কিছু ব্যক্তির সমষ্টির মাধ্যমেই কিছু ব্যক্তির সমষ্টি হলো একটা গোষ্ঠী। তাহলে এই গোষ্ঠী বর্তমান সমাজ ব্যবস্থায় সমাজস্থ ব্যক্তিবর্গ যারা রয়েছে অনেক গোষ্ঠীর সদস্য হতে হয়। আমরা কিন্তু প্রচুর অনেক গোষ্ঠীর সদস্য হই, অনেক গোষ্ঠীর আমরা সদস্য, তাই না? আমরা কিন্তু একটা গোষ্ঠীর সদস্য নই। আমরা প্রথমত একটা গোষ্ঠীর সদস্য যেটা বলতে পারি কি, পরিবারের সদস্য আমরা, সেখানে কিছু মানুষ রয়েছে। তারপরে কি বন্ধু গোষ্ঠীর সদস্য আমরা, তাই তো? সেখানে কিছু মানুষ রয়েছে। আমরা একটা ক্লাবের সদস্য, সেখানে কিছু ব্যক্তির সমষ্টি। তাহলে এই সমস্ত কিছু দেখো যে আমরা কিন্তু প্রচুর গ্রুপের সদস্য, প্রচুর গ্রুপের মধ্যে আমরা থাকি। আর এখন যদি আমরা বলি যে গ্রুপ, হ্যাঁ, গ্রুপ বলতেই তো আমরা এখন সেই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলি। তো যদি আমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপের কথাই বলি, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে তোমাদের আশা করি প্রচুর গ্রুপ আছে, তাই তো? তো প্রত্যেকটা গ্রুপ কিন্তু এক একটা গোলকে সামনে রেখে ক্রিয়েট করা হয়, তাই না? এক একটা লক্ষ্যকে সামনে রেখে ক্রিয়েট করা, এবং সেই গ্রুপটাই কিন্তু সেই গ্রুপেও কিন্তু কিছু ব্যক্তির সমষ্টি এবং সবার উদ্দেশ্য কিন্তু এক। সেই কারণেই সেই গ্রুপটার মধ্যে থাকা হয়। এবং দেখো, এই গ্রুপ ছাড়া কিন্তু আমরা থাকতে পারবো না। তাহলে কিছু ব্যক্তির সমষ্টি গ্রুপ, এবং সেটা আমাদের জন্য খুব প্রয়োজনীয়। ক্লিয়ার? এইবার আমরা দেখে নেব একজন সমাজতাত্ত্বিকের সংজ্ঞা। তিনি সামাজিক গোষ্ঠীকে কিভাবে সংজ্ঞায়িত করছেন। বটমর সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, A social group may be defined spelling ভুল আছে, defined as an aggregate of individuals in which defined relation exists between the individuals comprising it, and each individual is conscious of the group itself and symbols. তাহলে একটা সামাজিক গোষ্ঠী কাকে বলছে? ব্যক্তি সমূহের সমষ্টি। একটা সামাজিক গোষ্ঠীকে আমরা ব্যক্তি সমূহের সমষ্টি হিসেবে সংজ্ঞায়িত করতে পারি। সেখানে 1 নম্বর কি বলছে? গোষ্ঠী গঠনকারী ব্যক্তিদের মধ্যে সুনির্দিষ্ট সম্পর্ক বর্তমান থাকে, অর্থাৎ একটা গোষ্ঠী যারা গঠন করছে সেই ব্যক্তিদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, এবং প্রতিটি ব্যক্তি এই বিশেষ গোষ্ঠী ও তার প্রতীক সম্বন্ধে সচেতন থাকবে। অর্থাৎ কি, যে ব্যক্তিগুলোকে নিয়ে গোষ্ঠী গঠিত হচ্ছে, সেই ব্যক্তিটি সেই প্রতীক সম্বন্ধে যেন অবশ্যই সচেতন থাকে। অতএব সদস্যদের যে পারস্পরিক সম্পর্ক, তার পাশাপাশি কি গোষ্ঠীর একটা মনস্তাত্ত্বিক ভিত্তি বর্তমান থাকবে। মনস্তাত্ত্বিক ভিত্তি বর্তমান কেমন? যে মানসিক দিক থেকে তাদের যেন সম্পর্কটা খুব দৃঢ় থাকে।
এদিক থেকে যদি আমরা বিচার করি তাহলে দেখবো পরিবার, তাই না, গ্রাম, শ্রমিক সংঘ ইত্যাদি হলো গোষ্ঠীর উদাহরণ। এবং গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংহতি, নিবিড় সম্পর্ক, গোষ্ঠীর বহির্ভূত ব্যক্তিবর্গ থেকে স্বাতন্ত্র বোধ কিন্তু বর্তমান থাকে। ক্লিয়ার? তাহলে সিম্পলি গোষ্ঠী আমরা কাকে বলবো আমরা কয়েকটা উদাহরণ দিয়ে কিন্তু বুঝে গেলাম। জিসবার্ট কি বলছেন, এ সোশ্যাল গ্রুপ ইজ কালেকশন অফ ইন্ডিভিজুয়াল, কিছু ব্যক্তির সমষ্টি কি করছে, যারা ইন্টারঅ্যাক্টিং অন ইচ আদার আন্ডার এ রেকগনাইজেবল স্ট্রাকচার। বলছে সোশ্যাল গ্রুপ কিছু ব্যক্তির সমষ্টি, যে ব্যক্তিরা কি করছে, তাদের একে অপরের সঙ্গে ইন্টারাকশন করছে, মিথস্ক্রিয়া করছে। সেই মিথস্ক্রিয়াটা কেমন স্ট্রাকচারে করছে? মিথস্ক্রিয়াটা করছে তারা একটা স্বীকৃতযোগ্য কাঠামোর মধ্য দিয়ে, ঠিক আছে, সেই স্বীকৃতযোগ্য কাঠামোর মধ্য দিয়ে তারা কিন্তু মিথস্ক্রিয়া করছে, এবং সেই স্বীকৃতযোগ্য কাঠামোটাকেই আমরা কি বলছি, সোশ্যাল গ্রুপ, যার মধ্য দিয়ে তাদের একে অপরের প্রতি মিথস্ক্রিয়াটা ক্রিয়াশীল থাকছে। নেক্সট গোষ্ঠী জীবনের বৈশিষ্ট্য দেখব, যে গোষ্ঠী জীবনে কি কি বৈশিষ্ট্য কথা বলছে। গোষ্ঠী জীবনের বৈশিষ্ট্য দেখো, গোষ্ঠী জীবন আমরা বুঝলাম যে গোষ্ঠী জীবন কেন থাকা দরকার, সেগুলো আমরা পরে দেখবো, কিন্তু তার আগেই দেখলাম যে গোষ্ঠী জীবনের মধ্যে আমরা কি কি পাই। গোষ্ঠী দেখো, গোষ্ঠীর সদস্যরা পারস্পরিক সম্পর্ক জালে, এটা জেলা হয়ে গেছে, সম্পর্ক জালে আবদ্ধ থাকে। তাহলে নাম্বার 1 বলছে গোষ্ঠীর সদস্যরা পারস্পরিক সম্পর্ক জালে আবদ্ধ থাকে। কি তাদের মধ্যে একটা সম্পর্ক থাকবে, যে অধিকাংশ সমাজতত্ত্ববিদ বলছে যে সুনির্দিষ্ট সামাজিক সম্পর্কের অস্তিত্বকে কিন্তু গোষ্ঠী জীবনের একটা মৌলিক ভিত্তি হিসেবে মনে করা হয়, যে তাদের মধ্যে একটা সম্পর্ক জাল থাকবে, সেটাকে কি হবে, সেটাকে ভিত্তি হিসেবে ধরা হবে, সামাজিক গোষ্ঠীর বা গোষ্ঠী জীবনের একটা ভিত্তি হিসেবে ধরা হবে। তারপর গোষ্ঠীর সদস্যদের মধ্যে এই বিশেষ গোষ্ঠী সম্বন্ধে, তাদের প্রতীকগুলি সম্বন্ধে এবং নিজেদের সদস্যপদ সম্বন্ধে তারা কিন্তু তাদের মধ্যে একটা সচেতনতা থাকবে। তাহলে গোষ্ঠীর সদস্যরা তারা কি গোষ্ঠী সম্পর্কে সচেতন থাকবে, এবং প্রত্যেকটা গোষ্ঠী একটা প্রতীক থাকবে, সেই প্রতীক সম্বন্ধে সচেতন থাকবে, এবং সদস্য পদ সম্পর্কেও কিন্তু সম্বন্ধে তারা সচেতন থাকবে। নাম্বার 3, গোষ্ঠী জীবনের ক্ষেত্রে ঐক্যবদ্ধের অস্তিত্ব পরিলক্ষিত হয়। সিম্পলি আমরা যেটা এতক্ষণ আলোচনা করলাম যে গোষ্ঠী মানেই কি, কিছু মানুষের সমষ্টি এবং তারা এক লক্ষ্য নিয়ে কিন্তু একটা গ্রুপে থাকে, তাহলে সেখানে অবশ্যই ইউনিটি থাকবে, তাই তো? তাহলে ইউনিটি থাকবে, তাহলে তাদের মধ্যে কিন্তু প্রত্যেকটা গ্রুপের মধ্যে কিন্তু একটা ইউনিটি থাকবে, সেই ইউনিটিটার অস্তিত্ব বা ঐক্যবদ্ধের যে অস্তিত্ব সেটা কিন্তু লক্ষ্য করা যাবে। নেক্সট যেটা বলছে যে দেখো, যে গোষ্ঠী কাঠামো শনাক্ত করা সম্ভব। গোষ্ঠীর কাঠামো শনাক্ত করা সম্ভব কেমন ভাবে বলছি, যে কোন একটা গোষ্ঠী, সেই গোষ্ঠীর কাঠামোটা কেমন ভাবে শনাক্ত করা সম্ভব, সেই গোষ্ঠীর কাঠামোটাকে, একটা গোষ্ঠীর মধ্যে যখন একটা ব্যক্তি থাকছে, সেই গোষ্ঠীর কোথাও না কোথাও একটা গোষ্ঠী গড়ে উঠলে তা সকলেই কিন্তু বুঝতে পারে, তাই না? তাহলে একটা গোষ্ঠীর সেটার শনাক্ত করা সম্ভব, বা সেটা দেখা যায় যে একটা গোষ্ঠীকে আমরা আলাদা করে চিহ্নিত করতে পারি, যে না এটা একটা গোষ্ঠী, এটা একটা গোষ্ঠী, এই উদ্দেশ্যটাকে কেন্দ্র করে একটা গোষ্ঠী গড়ে উঠেছে। যেমন যদি ভাবো একটা ক্লাব যদি গড়ে ওঠে, তাহলে আমরা বুঝতে পারবো না একটা ক্লাব গড়ে উঠেছে, বা কোনো একটা এনজিও গড়ে উঠলো নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে, তাহলে আমরা বুঝতে পারবো, অবশ্যই তাকে শনাক্ত করতে পারবো, তার অস্তিত্ব দেখতে পারবো। নেক্সট, গোষ্ঠীর সদস্যদের মধ্যে আমরাবোধের অস্তিত্ব লক্ষিত হয়। আমরাবোধের অস্তিত্ব পরিলক্ষিত, আমরাবোধ মানে উই ফিলিং, তাই তো? উই ফিলিং কেমন, যেমন একটা ক্লাবের সদস্য যদি হয়, সেই ক্লাবের থেকেই যদি কোনো একটা সিম্পলি ক্লাবের সদস্য হিসেবে যদি গর্ব করার কোনো একটা সময় আসে, তাহলে সেই সময় কিন্তু আমরা কি বলবো, যে হ্যাঁ আমাদের ক্লাব, তাই তো? আমাদের, এই যে এটা একটা ফিলিংস, একটা গ্রুপের ফিলিংস, যেটাকে আমরা বলছি উই ফিলিংস বা আমরাবোধ। তাহলে গোষ্ঠীর সদস্যদের মধ্যে আমরাবোধ থাকবে, আমির মধ্যে কিন্তু তারা সীমাবদ্ধ থাকবে না, আমরাবোধের অস্তিত্ব থাকবে। তাহলে এই একটা বিষয়, এই আমরাবোধটাই কিন্তু কি করবে, এই অনুভূতিটা গোষ্ঠীকে কি করবে, গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করবে। এই আমরাবোধটা গোষ্ঠীকে এক হয়ে থাকতে সাহায্য করবে, বা এক হয়ে তাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। ক্লিয়ার? নেক্সট, কোনো বিশেষ গোষ্ঠীর সদস্যদের স্বার্থ, মতাদর্শ ও মূল্যবোধ সমূহ সাধারণত অভিন্ন হয়। তাহলে এটা কিন্তু কখনোই ভিন্ন হয় না বা আলাদা নয়।
তাই তো, অভিন্ন হয়। তাহলে অভিন্ন মিন্স আলাদা নয়, এক। তাহলে কোনো বিশেষ গোষ্ঠীর সদস্যদের স্বার্থ, মতাদর্শ, মূল্যবোধ সব এক হবে, কারণ আমি যখন একটা গোষ্ঠীর সদস্যপদ নিচ্ছি তার মানে সেই গোষ্ঠীর মতাদর্শ নেব, সেই গোষ্ঠীর মূল্যবোধ নেব, এবং সেই গোষ্ঠীর স্বার্থই আমার স্বার্থ হবে, তাই তো। তাহলে এই তিনটি বিষয় কি হবে, আমি একজন সদস্য হিসেবে আমার মধ্যে কিন্তু থাকবে। তাহলে কোন বিশেষ গোষ্ঠীর সদস্যদের স্বার্থ, মতাদর্শ এইভাবেই কিন্তু অভিন্ন হয়। নেক্সট দেখো, নেক্সট যেটা বলছে যে সদস্যদের আচরণের উপর গোষ্ঠীর নিয়ন্ত্রণ বজায় থাকে। সদস্যদের যে আচরণ, সেই আচরণের উপর কিন্তু গোষ্ঠীর নিয়ন্ত্রণটা ঠিক বজায় রেখে দেয়। গোষ্ঠী খুব সুন্দরভাবে সেটাকে যেন নিয়ন্ত্রণ করে। কেমন ভাবে, যে গোষ্ঠীর একটা প্রথা আছে, মনে করো কেউ একজন গোষ্ঠী একটা ক্লাবের মেম্বার, সেই ক্লাবের কিছু রুলস আছে, সেই ক্লাবের কিছু রেগুলেশনস আছে, সেই ক্লাবের কিছু রুলস রেগুলেশনস আছে, সেগুলো কিন্তু তাকে মেনে চলতে হবে। সেগুলো ভঙ্গ করলে কি করবে গোষ্ঠী কিন্তু তাকে পানিশমেন্ট দেবে, গোষ্ঠী তার জন্য পানিশমেন্টের ব্যবস্থা করবে। তাহলে কি, তাহলে গোষ্ঠীর যে সদস্যদের যে আচরণ, সেটাকে কিন্তু ঠিক নিয়ন্ত্রণে রাখলো। তাহলে গোষ্ঠীর সদস্যদের আচরণ কিন্তু গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকে, গোষ্ঠীর নিয়ন্ত্রণ তাদের উপর ঠিক বজায় রেখে দেয়। সেটা কি দিয়ে, যে কোনো গোষ্ঠীর রুলস রেগুলেশন দিয়ে সেটা কিন্তু বজায় রাখে। প্রত্যেক গোষ্ঠীর কিছু কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে যা অন্যান্য গোষ্ঠীর থেকে এই গোষ্ঠীর পার্থক্য নির্দেশ করে। সিম্পলি প্রত্যেকটি গোষ্ঠী কি আলাদা আলাদা, প্রত্যেকটি গোষ্ঠী আলাদা আলাদা ধরনের বলতে পারি, তাদের আলাদা আলাদা সিস্টেমের মধ্যে দিয়ে তারা চলে। তাহলে প্রত্যেকটা গোষ্ঠীর কিন্তু আলাদা পার্থক্য আছে, প্রত্যেকটি গোষ্ঠীর আলাদা প্রতীক আছে, আলাদা কি আছে, মতাদর্শ আছে, তাই তো। এই বিষয়গুলো দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা গোষ্ঠীকে আলাদা আলাদা বা স্বতন্ত্র হিসেবে আমরা দেখতে পারি। ক্লিয়ার? তাহলে এতক্ষণ পর্যন্ত যে গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলো পড়লাম বা গোষ্ঠী কাকে বলে সেটা যে পড়লাম, তো সেই জায়গা থেকে আমরা কিন্তু বলতে পারি যে পরিবারের মধ্যে, আমরা সিম্পলি যদি বলি যে পরিবারের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু সব দেখা যায় ফ্যামিলির মধ্যে। তাহলে ফ্যামিলির মধ্যে সব দেখা যায়, তাহলে সেই জন্য পরিবারকে কিন্তু আমরা গোষ্ঠীর একটা আদর্শ উদাহরণ হিসেবে দেখতে পারি, যে ফ্যামিলি হচ্ছে একটা আদর্শ উদাহরণ গোষ্ঠীর। ঠিক আছে, তাহলে সিম্পলি আজকে এই পর্যন্তই। আমরা পরের ক্লাসে এটাকে আবার কন্টিনিউ করব। থ্যাংক ইউ। তোমরা যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে আরেকবার বলছি সাবস্ক্রাইব করে দিও, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করো।